পাকিস্তানের কাছে ভারত হেরে গিয়ে নরেন্দ্র মোদী যে কোনো সময় আততায়ীদের গুলিতে মারা যেতে পারেন। আর প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আন্তর্জাতিক সংবাদ। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আমরা সর্বপ্রথমে চলে যাচ্ছি ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর। আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যেই নিউজটা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরব, আর সংবাদের শেষের অংশে আমরা আলোচনা করব পাকিস্তান কি করে রাফেলকে ধ্বংস করে বিজয়ী হলেন ভারতের মাটিতে, এবং ভারতের মাটিতে অসংখ্য ভারতীয় সৈন্যদেরকে হত্যা করে কিভাবে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন পাকিস্তান। এই প্রসঙ্গটা থাকবে। প্রিয় দর্শক, আমি সর্বপ্রথমে আপনাদের সামনে যেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলা আসছে সেগুলা একটু তুলে ধরছি। ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বিরোধ বেড়ে যাচ্ছে। নেতানিয়াহু ওখানে অপ্রয়োজনীয় যুদ্ধ করছে বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে প্যালেস্টাইন ফিলিস্তিনি নতুন রাষ্ট্র ঘোষণার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন, এবং আরবের বেশ কিছু রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে আছেন, এবং একই সাথে আরবদের সাথে বৈঠক করে আগামী কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনি নতুন রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা আসবে, এবং সেই ঘোষণার সাথে এটাও হতে পারে নেতানিয়াহুকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা। এই যুদ্ধ বন্ধের ঘোষণাটা ডোনাল্ড ট্রাম্প নিজের মুখ থেকে দিতে পারেন বলে আমরা কিছু বিশ্বস্ত সূত্র থেকে দেখেছি এবং পেয়েছি, এবং তার সূত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব। এরই মাঝে কথাটা বলা বাহুল্য হচ্ছে, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধের ঘোষণাটি ভারতও দেননি, পাকিস্তানও দেননি। সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্প নিজে দিয়েছেন। তিনি দুইটা দেশকে মীমাংসা করেছেন, এবং তিনি ঘোষণাতেই কিন্তু দুটা দেশের যুদ্ধ বন্ধ হয়েছে। তাই আমরা আশা করছি যে ডোনাল্ড ট্রাম্প প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে ওনার এই শেষ বয়সে আমেরিকার রাষ্ট্রপতির মুখ থেকে এই কথা এসে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সম্মানিত এবং অনেক অনেক ভালোবাসার দেশ হিসাবে আমেরিকা পৃথিবীবাসীর কাছে আবার পৃথিবীবাসীর মনের কাছে আবার ফিরত আসবে। এবার আমরা যে বিষয় তথ্যগুলা পেয়েছি সেই তথ্যগুলার ভিতরে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের যে বিরোধী দল আছে, নেতানিয়াহুর বিরুদ্ধে যে বিরোধী দল আছে, ওই বিরোধী দলকে মাঠে নামাচ্ছেন, এবং সেই বিরোধী দলের হাতেই ইসরায়েলের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন পরিকল্পনা এঁটেছেন। নেতানিয়াহু অপ্রয়োজনীয় যুদ্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবগত করেছেন। ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের যে উপদেষ্টা আছে স্টিফেন উইটকফ, তিনি ট্রাম্পকে বলেছেন যে অপ্রয়োজনীয় যুদ্ধটা নেতানিয়াহুর রাজনীতির জন্য, নেতানিয়াহু রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য, পলিটিক্স করার জন্য সে আজীবন ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করবে, শুধুমাত্র সে ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকার জন্য। সেই বিষয়টা যখন ক্লিয়ার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তখনই ডোনাল্ড ট্রাম্প আরব বিশ্বের সাথে সেই বৈঠকে সৌদি আরবে আসছেন, এবং কাতারের বর্তমান যে আমির, কাতারের আমিরের সারপ্রাইজটা আপনারা দেখতে পেয়েছেন। গত 24 ঘন্টা যাবৎ যে সারপ্রাইজটা সারা বিশ্বব্যাপী আলোচনা নয়, অনেকটা আনন্দেরই ঝড়, যে ডোনাল্ড ট্রাম্পকে ভিআইপি একটি প্লেন দিয়েছেন কাতারের আমির। এই ডোনাল্ড ট্রাম্পকে ভিআইপি প্লেনে ভিআইপি ভাবে তাকে চলার জন্য প্রেসিডেন্ট প্লেন, যেটার একেবারে অত্যাধুনিক একটি প্লেন, যে প্লেনে করেই সে আরবে সফরে আসছেন। এই বিশাল বিষয়টার ভিতরে কাতার বড় ভূমিকা রেখেছে, সৌদি আরব ভূমিকা রেখেছে, এখানে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশই এই ভূমিকা রাখছে যে প্যালেস্টাইনিদেরকে একটি রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া, ইসরায়েল আলাদা রাষ্ট্র থাকবে, একে অপরকে কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তাই সেই জায়গাটাই অনেকটা পৌঁছে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজকে ডোনাল্ড ট্রাম্প তার
অনুরোধে প্যালেস্টাইন থেকে হামাস একজন আমেরিকান নাগরিক যুবক বন্দীকে মুক্তি দিয়েছে, তার নাম আলেকজান্ডার। ডোনাল্ড ট্রাম্প সেই প্যালেস্টাইনি নেতাদেরকে বলেছে, যদি নেতানিয়াহু নাও আসে আমার কথায়, তারপরেও আমি কথা দিচ্ছি প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র এবং যুদ্ধবিরতি ঘোষণা। আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তাই আমেরিকানদেরকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করাটা তার যেন রক্তে লেখা আছে, তাই সে সেই কাজটাই করতে চায় বেশি। আর সে সবচাইতে বড় ব্যবসার অফার পেয়েছে সৌদি আরব থেকে এবং আরব আমিরাত থেকে। তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে আমেরিকাতে। এর পরিবর্তে তারা চাচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রটা যেন ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে হয় এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা হয়। এই বিষয়টাতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে গিয়ে কি বিজয়ী হতে পারবেন? কারণ আমেরিকার প্রশাসন সবসময় আমরা দেখছি যে ইসরায়েলকে সহযোগিতা করে থাকে, কিন্তু এর পরেও পারবে আমরা এই বিশ্বাস এই কারণেই করছি যে ডোনাল্ড ট্রাম্প একজন ডেসপারেট মানুষ। আমরা দেখেছি যে প্রথমবার সে নির্বাচিত হওয়ার পরে তারপরে সে কিভাবে দ্বিতীয়বারের নির্বাচনে তাকে কারচুপি করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। এরপরেও তার উপর কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে মারার জন্য, তার কানের পাশ দিয়ে গুলি চলে গিয়েছে, অনেক কিছু হয়েছে। এরপরেও আবার সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সে একটা ডেসপারেট পারসন, সে যা বলে সে তা করে থাকে। তার একটা এই জিনিসটা খুবই যে সে কখনো তার কথা রাখে নাই, এমন কথা কিন্তু আমরা বলতে পারছি না। তাই ভারত এবং পাকিস্তানকে যেভাবে সে ঠান্ডা করেছে, এইভাবে ঠান্ডা করা যাবে কেউ কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রই কিন্তু চিন্তা করে নাই। তাই চিন্তা আমরা যা কিছু করছি না, এর বাইরে একটা চমক আগামী কিছুদিনের ভিতরে আমরা পাবো বলে বিশ্বাস করছি। প্রসঙ্গ ভারত পাকিস্তানের যুদ্ধ। পাকিস্তানের কাছে ভারতের এই পরাজয়ের কারণ কি? কোন যুক্তিতে, কোন তর্কে জিততে পারে পাকিস্তান? কেন ভারতের কাছে এত শক্তিশালী ফ্রান্সের রাফেল থাকার পরে সেই রাফেল ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, ভারত কেন জিততে পারলেন না? আর ভারতের অহংকারের একটা বড় বিষয় ছিল তাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ রাফেল যুদ্ধ বিমান। আর সেই রাফেল যুদ্ধ বিমানগুলা কিভাবে ধ্বংস হলো পাকিস্তানের হাতে? প্রিয় দর্শক, সেই বিষয়ে জানা গেছে যে পাকিস্তান, চায়না এবং তুর্কি মিলে তারা ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমে আটকিয়ে দিয়েছে সকল ভারতীয় যুদ্ধ বিমানগুলাকে। ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমটা কি? আপনি অনেকেই কিছুটা জানি যে আমরা যখন বাংলাদেশ থেকে আকাশে প্লেনে উঠি, এটা লন্ডন আসবে বা রিয়াদ আসবে, জেদ্দা যাবে, যেখানেই যাবে সেটা একটা নেটওয়ার্ক সিস্টেমে যায়। সেই নেটওয়ার্ক সিস্টেমটা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হয়, তাদেরকে ফ্লাইট নাম্বার দেওয়া হয়, রুট নাম্বার দেওয়া হয়, বিভিন্ন সিস্টেমের সাথে তারা জড়িত থাকে পাইলটরা। এবং যুদ্ধের প্রত্যেকটা বিমান, ধরুন ইন্ডিয়া থেকে 40টা ফ্লাইট উঠেছে পাকিস্তান যাবে, এই 40টার ভিতরে একে অপরের সাথে একটা নেটওয়ার্ক সিস্টেম থাকে এবং সেন্ট্রালি সেই নেটওয়ার্ক সিস্টেমটা কন্ট্রোলে থাকে এবং কন্ট্রোল রুমের সাথে প্রত্যেকটা পাইলটের কথা হয় যুদ্ধে পরিচালনা ক্ষেত্রে সে কে কোন অবস্থায় আছে, কে কাকে কখন কিভাবে সাহায্য করবে। এই যখনই ভারত থেকে আকাশে উঠে পাকিস্তানের দিকে রওনা দিচ্ছে যুদ্ধ বিমানগুলা, তখনই চায়না এবং পাকিস্তান, তুরস্ক মিলে তারা এই যে নেটওয়ার্ক সিস্টেমটাকে ব্লক করে দিয়েছে। ভারতের নেটওয়ার্ক সিস্টেমটাকে ব্লক করে দেওয়ার কারণে একটি প্লেনের সাথে আরেকটি প্লেনের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক করতে পারেন নাই। সেই কারণে ওই ফাঁকে আকাশরানী নামক এক বোন পাকিস্তানের আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে সে বড় মাপের সম্মাননা অর্জন করেছে। সে অ্যাট এ টাইম 3টা রাফেলকে ফেলে দিয়েছে, কারণ ওদের ভিতরে তো নেটওয়ার্ক সিস্টেম নাই। তখন পাকিস্তানের তো প্রত্যেকের সাথে নেটওয়ার্ক সিস্টেম আছে, এদের যুগসাজ আছে।
এটা একেবারে এভাবেও আমরা বলতে পারি, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা আমরা দেখছি, 11 জন হয়তো ব্রাজিল আর 11 জন আর্জেন্টিনা। এখন হঠাৎ করে যদি খেলার মাঝখানে যদি আর্জেন্টিনার দলের চোখে মুখে কিছু না দেখে ধুলা পড়ে যায় চোখের মধ্যে, তখন খেলায় কি তাদের জেতার কোনো সম্ভাবনা থাকবে? বা প্রতিপক্ষ ব্রাজিলের যদি এরকমটা হয়, তাহলে কি ব্রাজিল জিততে পারবে? পারবে না, কারণ তখন তারা নিজেরা অন্ধ হয়ে গেছে। এখন বল তাদের সামনে দিয়ে যাচ্ছে না পিছন দিক দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটাই তারা দেখতে পাচ্ছে না। সেই সিস্টেমই পাকিস্তান বিজয়ী অর্জন করেছে ভারতের সাথে। পাকিস্তানের কাছে নরেন্দ্র মোদী হেরে গিয়ে এখন তার জীবন যাচ্ছে শঙ্কার মধ্যে। ভারতীয়দের মধ্যে কেউ কেউ উগ্র আছে, অনেক উগ্রতা এর আগে ভারতীয় অনেক রাষ্ট্রনায়কদের কপালে কিন্তু খারাপ ঘটেছে। এমন একটি খারাপ ঘটনা গড়ার সম্ভাবনা আছে নরেন্দ্র মোদীর বেলায়ও। যে কোনো সময় আততায়ীদের কাছে জীবন যেতে পারে নরেন্দ্র মোদীর, কারণ ভারতের লোকেরা এটা মেনেই নিতে পারছে না এরকম ভাবে ভারতের পরাজয় হবে। আর সেই যুদ্ধটা কেন নরেন্দ্র মোদী নিজ থেকে আগিয়ে গিয়ে পাকিস্তানের সাথে করলেন? প্রিয় দর্শক, এর আগে ইন্দিরা গান্ধী একটা ভুল করেছিলেন, পাঞ্জাবের শিখদের উপরে নির্যাতন করে সেখানে শিখ নেতার তার দেহরক্ষীর কাছেই ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন। তার ছেলে রাজীব গান্ধী আবার সেই আমরা শ্রীলঙ্কার তামিলদের সাথে খারাপ সম্পর্কের কারণে আমরা দেখতে পেয়েছি যে সেই তামিলদের হাতেই তার ছেলে রাজীব গান্ধী মারা গিয়েছিলেন। তাই ভারতের এই ঘটনা কিন্তু নতুন নয়, পুরান ঘটনা, যে ভারতের ভিতরে উগ্র মানুষ রয়েছে, বিভিন্ন জাতি বর্ণ ধর্মের মানুষ রয়েছে, তারা কিছুতেই মেনে নিতে পারছে না, হিন্দু উগ্রবাদীরা কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তানের সাথে ভারতের এই পরাজয়। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের আন্তর্জাতিক অনুষ্ঠান সহ বাংলাদেশের নিউজ সহ বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।